বাংলা একটা প্রবাদ আছে, এমন জীবন তুমি করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বাবল। সো কথাটা বলার উদ্দেশ্য যে আমাদের বাংলাদেশে যে মানুষগুলা দুইটা দল করে, দুইটা রাজনৈতিক দল। সো এক এক দলের কেউ মরলে ফেসবুকে ছাড়লে বলে আলহামদুলিল্লাহ। সো আমি তাদের কাছে প্রশ্ন করি যারা এই দল করে, ভাই তুমি একজন মুসলমান, প্রত্যেক মুসলমান যদি মৃত্যুবরণ করে তাদের আমাদের আশেপাশে যারাই মৃত্যুবরণ করে মুসলমান, আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো তোমরা মুসলমান হয়েও তোমরা যদি মারা যাও, সবাই বলে আলহামদুলিল্লাহ। সো তোমরা কি করতেছো ভাই? তোমরা আর একটা কথা আছে না, লোকে যারে বড় বলে বড় সে হয়, নিজে যারে বড় বলে বড় সে নয়। তো তোমাদের কার্যক্রম তো মানুষ তোমাদেরকে সম্মান দিবে, বা তোমাদের কার্যক্রম দেখেই তো মানুষ তোমাদেরকে বলবে যে লোকটা ভালো ছিল। মানে তোমরা বলো তোমরা ভালো কাজ করতেছো, দেশের জন্য করতেছো। হ্যাঁ, আমি মানি তোমরা ভালো কাজ করতেছো। সো তোমরা মরলে সাধারণ জনগণ কেন আলহামদুলিল্লাহ বলে? আমি কোনো দলের নাম নেই, আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তা জানেন কোন দলে মানুষ বা কর্মী মরলে সাধারণ জনগণ আলহামদুলিল্লাহ বলে। সো এই যে সাম্প্রতিক যে ঘটনা ঘটতেছে কোটা আন্দোলন নিয়ে, সেটা তো তোমাদেরও ভাই আছে, আত্মীয় স্বজন আছে। হ্যাঁ, তোমরা বাংলাদেশের একজন নাগরিক, তোমরা তো ছাত্র ছিলা, তোমরা অনেকেই যারা এই দল করো, তোমরা কি সবাই সরকারি চাকরি করতে পারছো? তোমাদের সংসার কিভাবে চলে? তোমরা কোনো কাজও করো না, সরকারি চাকরিও করো না, কোনো ব্যবসাও করো না, তো তোমাদের সংসার কেন চলে, কিভাবে চলে? হ্যাঁ, কারণ তোমাদেরকে দুর্নীতিবাজারা সাপোর্ট দেয়, অর্থনীতি সাপোর্ট দেয় তোমাদেরকে। তাহলে তোমরা তো দেশের কোনো উন্নতি করতেছো না। হ্যাঁ, সো যারাই রাজনীতি করে তারা যদি কোনো কাম না করে, শুধু রাজনীতিতে তাদের সংসার অর্থলিকা করতে পারে, তো সেটা দুর্নীতির টাকা। এই যে আমরা প্রবাসে থাকি, এত হাজার কষ্ট করার পরও আমরা মাস শেষে দেখা যায় আমাদের টাকা থাকে না, মাস শেষ হওয়ার আগে আমাদের টাকা শেষ হয়ে যায়। আমাদের প্রবাসীরা অনেক কষ্ট করে, যদি কোটা সংস্কার হয়, হোক, সমস্যা নেই। আমাদের বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে দেশের জন্য, 30 লক্ষ মা বোনের মানুষের রক্তে আমরা স্বাধীনতা পাইছি। মুক্তিযোদ্ধাদেরকে সুবিধা দিচ্ছে, এটা কোনো আপত্তি নেই। তাদের সন্তানকেও দিতেছে, সেটা কোনো আপত্তি নেই। কিন্তু তাদের নাতিপতি 1 থেকে 2, 2 থেকে 4, 8 এভাবে। সো সাধারণ জনগণ তো পাচ্ছে না। সো বাংলাদেশে যদি অর্থনীতি আর যেটা বলি রেমিটেন্স প্রবাসীরাই দিচ্ছে, যদি প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায়, বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বে। আমি বলি না যে শ্রীলঙ্কা হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি ধসে যাবে। হ্যাঁ, এতটা ধসে যাবে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। হ্যাঁ, সাধারণ মানুষ খাবার খেতে পারবে না। সো যদি কোটা সংস্কার হয়, আমাদের প্রবাসীদের আরেকটা দাবি থাকবে যে প্রবাসীদেরও একটা কোটা ধরে, যেমন হাজারো প্রবাসী 20 থেকে 30 বছর 40 বছর বিদেশ করে, তাদের সন্তানকে হাজার হাজার টাকা নষ্ট করে সন্তানের শিক্ষিত বানায়, কিন্তু এই কোটার কারণে তারা কি চাকরি পায় না। সো বেকারত্বই থাকে প্রবাসী ছেলেরা, তারপর কি করে সেও আবার প্রবাসে চলে আসে। সো আমার কথা হলো যে এই যে প্রবাসীরা এত টাকা খরচ করে তাদের সন্তানকে শিক্ষিত বানায় কিন্তু চাকরি পায় না, তারা আবার বিদেশি চলে আসে। সো আমার কথা হইলো যে এত টাকা খরচ করে কেন আমরা শিক্ষিত বানাইতেছি? হ্যাঁ, যদি সরকারের বা বাংলাদেশের চাকরি না হয়। আমরা জানি বাংলাদেশের ভিতরে ভারতের হাজার হাজার কর্মী কাজ করে, ভালো ভালো পর্যায়ে পোস্টে কাজ করে। আমার দেশের শ্রমিক, আমার দেশের ভাই, আমার দেশের বোন যদি চাকরি না পায়, আমার এটা কোন ধরনের আমাদের সিস্টেম? অন্য দেশের মানুষ আমাদের বড় বড় পোস্টে কাজ করবে, কিন্তু আমার দেশের মানুষ রাস্তায় রক্তিত হবে। হ্যাঁ, এন্দা মরতেছে, বিদেশে যাচ্ছে। হ্যাঁ, একজন বিএ পাস ছেলেও বিদেশে এসে কি করে? ক্লিনার কাজ করে। বাংলাদেশি একজন বিএ পাস, ডিগ্রি নিয়ে আসে,
মাস্টার্স কমপ্লিট করে এখানে মালয়েশিয়া আইসা যে কোনো রাষ্ট্রে গিয়ে ক্লিনিকে কাজ করে কেন? কারণ আমাদের জাতি, আমরা শিক্ষার কোনো মূল্য দিতে শিখিনি, শিক্ষার মান আমরা যাচাই করি নাই। আমাদের এ আছে, আমাদের ওই আছে, এটা নিয়ে আমরা বাংলাদেশের যেই কর্ম আছে ওটা দিয়ে আমরা সিলেক্ট করি, কার মামু আছে, হ্যাঁ ওইটা দিই। কিন্তু আর শিক্ষার দক্ষতাতে আমরা গুরুত্ব দেওয়া হয় না। সো যারা প্রবাসে থাকে তারাই জানে যে বাংলাদেশের কতটুকু সম্মান আছে। যদি বলেন যে 10টা কান্ট্রি থাকে, লাস্ট নাম্বার, আপনি যতটা কান্ট্রি ধরেন না কেন, লাস্ট নাম্বার থাকবে বাংলাদেশের শ্রমিকদের। কারণ তাদের পিছনে কোনো ভ্যাকেন্সি নাই, শক্তি নাই, হ্যাঁ, কোনো সাপোর্ট দেয় না বা প্রবাসীদেরকে সরকারিভাবে, যেটা হোক একজন দক্ষ শ্রমিক, যে আমার শ্রমিকের এই কাজ করাতে পারবেন না, এত টাকা করাতে হবে, কখন কোনো দিনও এটা হয় নাই। আমরা প্রবাসীরা যদি এই বাংলাদেশ হাইকমিশন যাই, সেখানেও আমরা হয়রানি হই। তারপরও আমরা দেশকে ভালোবাসি, আমরা রেমিটেন্স পাঠাই হাজারো প্রবাসী। যদি কোটা সংস্কার হয়, যদি কোটা সবারই দিতে হয়, হ্যাঁ সবার সমান অধিকার, যদি ভাগ করে দেন, প্রবাসীদেরকে কোটা দেওয়া লাগবে। কারণ প্রবাসীরাও দেশের জন্য যুদ্ধ করতেছে। একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। সেই স্বাধীনতা রক্ষার সৈনিক হলো আমরা প্রবাসীরা, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। সো এই যে হানাহানি হচ্ছে, রক্তারক্তি হচ্ছে, আমাদের শিক্ষা, আমাদের বড় ভাই আছে, ছোট ভাই আছে, সবাই শিক্ষায় উচ্চশিক্ষিত হবে। যদি আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এরকম হয়, শিক্ষার্থীদের যদি অমূল্যায়ন করা হয়, আমার জাতিকে অমূল্য করা, অসম্মান করা, হ্যাঁ। সো আমার সবার কাছে রিকোয়েস্ট, যারাই আছেন, কোনো দল নাই, কোনো কিছু নাই, হ্যাঁ, সবাই এখন সবাই এক হয়ে সব ধরনের সমস্যা সমাধান করা যায়। আপনি তাকে মারছেন, সে আপনাকে মারছে, এভাবে অনেক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। সো আপনি নীরবে বসে চিন্তা ভাবনা করেন যে আপনি কি চান যে আপনি মরলে আলহামদুলিল্লাহ বলুক? যদি আপনি মুসলমান হয়ে থাকেন অবশ্যই এটা চাইবেন না। সো আপনার বিবেককে জিজ্ঞেস করুন এটা কি ঠিক হচ্ছে কিনা।